মাঠ থেকে বিদায় নিতে না পারায় বিসিবি নয়, ক্রিকেটারদেরই দায় দেখেন সুজন। পর্যাপ্ত সুযোগ পেলে দুই সিনিয়রের বিকল্প পাওয়া সম্ভব। খেলোয়াড়দের ব্যক্তিগত আক্রমণ না করার আহ্বান। খেলাটাকে বুঝেন না ঠিক মতন, বা একটা ছেলের মানসিকতা বুঝতে পারেন না, একটা ব্যাক সিচুয়েশনকে অ্যানালাইসিস না করে অনেক কথা কমেন্ট করে ফেলেন। দল পেয়েও নাম প্রত্যাহার করে নেয় হ্যারি ব্রুককে শাস্তি দিল বিসিসিআই। আইপিএলে 2 বছরের জন্য নিষিদ্ধ ইংলিশ ব্যাটসম্যান। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতেই ক্রিকেটের খবর। ক্রিকেটারদের মাঠ থেকে বিদায় নিতে না পারায় বিসিবি নয়, বরং ক্রিকেটারদেরই দায় দেখছেন খালেদ মাহমুদ সুজন। অন্তত ভক্তদের কথা বিবেচনায় রেখে মুশফিক রিয়াদের উচিত ছিল ঘরের মাঠে ক্যারিয়ারের ইতি টানা। পর্যাপ্ত সুযোগ পেলে এই দুই সিনিয়রের বিকল্প খুঁজে পাওয়া যাবে বলেও মনে করেন সুজন। অনুরোধ করেছেন খেলোয়াড়দের ব্যক্তিগত আক্রমণ না করে গঠনমূলক সমালোচনার। 90-র দশকে জন্ম হলে ক্রিকেটে আপনার অজস্র স্মৃতির কারিগর পঞ্চপাণ্ডব। সময়ের পরিক্রমায় কেউ না বলেই কেউ বা ক্যারিয়ারের ইতি টেনেছেন সোশ্যাল মিডিয়ায়। অথচ পছন্দের ক্রিকেটারকে মাঠে থেকে বিদায় দেবে এতটুকু ইচ্ছে তো প্রতিটা ভক্তেরই থাকে। মুশফিক রিয়াদদের অবসরের ধরন তাই কষ্ট দিয়েছে তাদের শুভাকাঙ্ক্ষীদের। এমন পরিস্থিতির জন্য দায়ী কে? ক্রিকেট বোর্ড নাকি খোদ ক্রিকেটাররা? সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের কাঠগড়ায় আছেন খেলোয়াড়রাই। বোর্ড কিভাবে বুঝবে যে আপনি মেন্টালি কি চিন্তা? আমার মনের কথা তো বোর্ড বলতে পারবে না। তো একটা প্লেয়ার যখন নিজেকে রেডি করবে যে আমার টাইম, আমাকে রিটায়ারমেন্টে যেতে হবে, তখন একটা ভালো, আমি মনে করি সেটা হোম সিরিজে হওয়া উচিত, দেশের মাটি থেকে রিটায়ারমেন্ট করা উচিত। বাংলাদেশের মানুষের সেই ধরেন একটা তো যেমন আমরা সাকিব ইয়ান বলি বা তামিম ইয়ান বলি, অনেক ফলোয়ার্স আছে প্লেয়ারদের, রাইট? তো তাদের ফলোয়ারদেরও রাইট আছে তাদের ওই পছন্দের মানুষটাকে মাঠকে বিদায় দেওয়া। মাহমুদুল্লাহ রিটায়ার করবে, এটা শুনতো হয়তো বা গ্যালারি ভরা থাকতো, সেটাই কিন্তু ওর অনেক বড় পাওয়া হতো, হয়তো বা মানুষের হাততালিতে বিদায় নিত, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার ছিল। বাট আমি জানি না কেন ওরা মাঠ থেকে রিটায়ার করতে চায় না, সেটা আমি একদমই বলতে পারবো না। সিনিয়রদের অবসরের ধারাবাহিকতায় নতুন একটা যুগে পা রাখল টাইগার ক্রিকেট। মুশফিক রিয়াদদের শূন্যস্থান কারা পূরণ করবেন? সুজন অবশ্য এই নিয়ে মোটেও চিন্তিত নন। নতুনদের মাঝে সম্ভাবনা দেখেন, প্রয়োজন কেবল পর্যাপ্ত সময় দেয়ার। শূন্যস্থানটা খুব সাডেনলি ফিল আপ না হলেও আমি মনে করি যে যথেষ্ট প্লেয়ার, ভালো প্লেয়ার আছে যারা কিনা এই জায়গাটা অবশ্যই নিতে পারবে। অনেক ভালো প্লেয়ার আছে, সুতরাং সুযোগ এখন অনেক ছেলের সামনে খুলবে হয়তো বা জায়গা মতো ব্যাটিং করার। কারণ আপনি যদি পজিশন মতো ব্যাটিং না করতে পারেন, যদি 5-এর প্লেয়ার অনেক সময় 7-8 ব্যাটিং করছে, তো ডিফিকাল্ট হয়। বাট আমার মনে হয় যে এখন একটা সুযোগ আসবে, যেহেতু মুশিয়ান রিয়াদ খেলবে না, হয়তো বা রিয়াদ যেই ম্যাচটা জিতেছে হয়তো বা একটা ছেলে এখন ইয়াং ব্যাচে ফেল করবে, বাট আস্তে আস্তে শিখবেন, একদিন ও ম্যাচ জিতে বাংলাদেশকে, সেটাই আমি বিশ্বাস করি। ক্রিকেটারদের পালা বদলের মতো ভক্তদের মানসিকতায়ও পরিবর্তনের অনুরোধ সাবেক টাইগার অধিনায়কের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত আক্রমণের বিপক্ষে সুজন চান গঠনমূলক সমালোচনা। এটা যারা করেন সম্পূর্ণ অশিক্ষিত মানুষজনই করেন, যারা ক্রিকেটটাকে হয়তো বা খেলার জয় পরাজয়ই বুঝেন, বাট খেলাটাকে বুঝেন না ঠিক মতন, বা একটা ছেলের মানসিকতা বুঝতে পারেন না, একটা ব্যাক সিচুয়েশনকে অ্যানালাইসিস না করে অনেক কথা কমেন্ট করে ফেলেন। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। টেস্ট ক্রিকেটে দেশকে প্রতিনিধিত্ব করা যে কোনো ক্রিকেটারের জন্য স্বপ্নের। শুধু সাদা বলে নয়, বোর্ড আস্থা রাখলে লাল বলেও টাইগারদের প্রতিনিধিত্ব করতে প্রস্তুত পেসার তানজিম সাকিব। বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারে ব্যাটিং নিয়েও কাজ করছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে। আর বোলিংয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে নতুন টেকনিক নিয়ে কাজ করছেন তানজিম। সাদা বলে টাইগার স্কোয়াডের অপরিহার্য সদস্য। সম্প্রতি বিসিবি ঘোষিত সেন্ট্রাল কন্ট্রাক্টেও আছেন সি ক্যাটাগরিতে। সাদা বলে নিয়মিত হলেও এখনও সুযোগ আসেনি ক্রিকেটের এলিট ফরম্যাট টেস্টে। তবে স্বপ্ন দেখেন লাল বলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার। প্রস্তুত আছেন লঙ্গার ভার্সনে খেলার জন্য। যে কোনো ধরনের আসলে ক্রিকেটার সে চাইবে তার দেশের টেস্ট খেলার জন্য, এটা অনেক বড় একটা প্রিভিলেজ আমি মনে করি। সো আমি এর ব্যতিক্রম না, আমিও চাই আমার দেশকে লাল বলে রিপ্রেজেন্ট করতে। যদি আমাকে সিলেক্টররা মনে করেন টেস্টে আমি ঠিক আছি, যদি ওনাকে আমাকে ডাক দেয় তাহলে অবশ্যই আমি খেলার চেষ্টা করব এবং আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আমি টেস্ট স্কোয়াডে চান্স পাই বা আমাকে যদি ডাক দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর
আর যদি টেস্টে আমাকে ডাক না দেয় সমস্যা নেই, আমি সাদা বল নিয়ে ফোকাসড আছি। আপাতত ইনশাল্লাহ সামনে যে সাদা বলে খেলা আছে পাকিস্তান সিরিজ, ওইটাতে ফোকাস করতেছি। এই ডিপিএল থেকে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করতেছি। T20-তে বেশি ফোকাসড আছে এবং আমি চেষ্টা করতেছি ওই জায়গায় কীভাবে নিজের স্কিল আরও বাড়ানো যায়, কীভাবে আরও বেশি ইফেক্টিভ বোলিং করা যায়। পাশাপাশি আমার ব্যাটিংটা খুবই ক্রুশিয়াল আমি মনে করি শেষের দিকটাতে। সো ব্যাটিং নিয়ে আমি কাজ করতেছি, ব্যাটিং নিয়ে স্ট্রাইক রোটেট করার চেষ্টা করতেছি, কীভাবে সিঙ্গেলস খেলা যায় বেশি। বিগ শট নর্মালি চলে আসে অটোমেটিক অ্যাজ এ পেস বলার, কিন্তু সিঙ্গেলস রোটেট করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ওই জায়গাতে আমি একটু ফোকাস করতেছি। আমার ব্যাটিং আমি নিজে ফিল করে আমার অনেক বেশি ইম্প্রুভ হয়েছে। উনি বেশ কিছু ছোটোখাটো চেঞ্জেস আমার ব্যাটিংয়ে নিয়ে আসছে, যেটা আমার খুবই ইফেক্টিভ হচ্ছে এবং আমি খুব কমফোর্টেবলি এখন ব্যাটিং করতে পারতেছি। ওয়ানডে ও T20-তে খেলা 28 ম্যাচে এখন পর্যন্ত তার নামের পাশে উইকেট আছে 37টি। ডেথ ওভারে আরও কার্যকরী বোলিং করতে নতুন কিছু টেকনিক নিয়ে কাজ করছেন সাকিব। বোলিং কোচের পরামর্শে ডিপিএলে তার বাস্তবায়ন করার চেষ্টা করছেন তিনি। চেষ্টা করতেছি এখানে যত বেশি অ্যাকুরেট বোলিং করা যায় এবং ভেরিয়েশন নিয়েও কাজ করতেছে, যেটা আমাকে ইন্টারন্যাশনাল হেল্প করবে। আর আমাদের বোলিং কোচ আমাকে কিছু প্ল্যান দিয়ে দিছে ডিপিএলে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করার জন্য। সো এগুলো করার চেষ্টায় আছি এবং করতেছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে স্লোয়ার বাউন্সারের প্রতি একটু বেশি ফোকাস করতেছি আর অফ কাটার। আর আমার ন্যাচারাল যেটা ব্যাক অফ হ্যান্ড আছে ওইটাতে আরও বেশি কীভাবে ইফেক্টিভ করা যায় ওই জিনিসটা ট্রাই করতেছি। একই সঙ্গে নিজের দল লিজেন্ডস অফ রূপগঞ্জকে নিয়ে স্বপ্ন দেখছেন চ্যাম্পিয়ন হওয়ার। তারুণ্য নির্ভর দল হওয়ায় দলের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন তানজিম হাসান সাকিব। সবাই ইয়াং প্লেয়ার এবং মাঠের মধ্যে সবাই খুব প্রাণবন্ত থাকে আর আমি খুব এনজয় করতেছি। টিমমেট সবাই সিমিলার এইজের, খুব এনজয় করতেছি আর আমি আশা রাখতেছি ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিপিএলে উইকেট ভালো থাকলেও ডিপিএল এর উইকেট নিয়ে সন্তুষ্ট নন ক্রিকেটাররা। বেশ কয়েকটি ভেন্যুতে যে হারে রান উঠেছে তাতে আসরের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা প্রকাশ করলেন তারা। ডিপিএলের পারিশ্রমিক ইস্যুটাকেও বিসিবিকে গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান তাদের। না হলে আসছে সময় মুস্তাফিজের মতো আরও অনেক তারকা ক্রিকেটাররাই ঢাকা প্রিমিয়ার লিগ থেকে নিজেদের সরিয়ে নিতে পারেন বলেও মনে করেন সংশ্লিষ্টরা। ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল বাংলাদেশ ক্রিকেট অ্যারেনার তথাকথিত সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর, যে লিগকে ধরা হয় বাংলাদেশের ক্রিকেটের আতুরঘর। বছরের পর বছর এই একটা আসরের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করে থাকেন দেশের ক্রিকেটাররা। লাল সবুজের ক্রিকেটের সঙ্গে জড়িত শত শত ক্রিকেটারের প্রধান রুটিরুজি ধরা হয় এই ডিপিএলকে। কিন্তু দিনে দিনে এই আসর হারিয়েছে তার রং। আগের বোর্ডের সময় ভুলভাল আম্পায়ারিং, একটা বিশেষ দলকে অতিরিক্ত সুবিধা দেয়া সহ নানা অভিযোগে অভিযুক্ত ছিল ডিপিএল। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর সেরকম সমস্যা না থাকলেও আর্থিকভাবে দুর্বল হয়েছে প্রিমিয়ার লিগ। গত কয়েক আসরের তুলনায় 40% পর্যন্ত পারিশ্রমিক কমিয়ে এবার খেলতে হচ্ছে ক্রিকেটারদের। এবছর এটা মেনে নিলেও এ ধারা অব্যাহত থাকলে ডিপিএল এর উপর থেকে ক্রিকেটাররা আগ্রহ হারিয়ে ফেলবেন বলে শঙ্কা খেলোয়াড়দের। সব প্লেয়ারই অনেক কিছু পিছনে ইনভেস্ট করে থাকে, ফুড থেকে শুরু করে সাপ্লিমেন্ট থেকে শুরু করে ইভেন এখন একটা ক্রিকেট ব্যাট কিনতে গেলেও দেখা যায় যে $700-800 পড়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি এই পেমেন্ট ইস্যুটা এইভাবেই কন্টিনিউ থাকে তো দেখা যাচ্ছে যে প্লেয়াররা এই প্রফেশনাল ক্রিকেটের বাইরে অন্য ধরনের ক্রিকেট খেলতে বাধ্য হবে। সব প্লেয়ার তো সকলেই বিসিবির আন্ডারই, তো বিসিবি যদি দায়িত্ব নেয় কারণ প্লেয়াররা তখন আরও এই পাশে মনোযোগী হবে। তো আমি এবং সব ক্রিকেটাররাই চাইবে যে বিসিবি এটার সাথে কোঅপারেট করুক, প্লেয়ারদের সাথে কোঅপারেট করুক, ক্লাব কর্মকর্তাদের সাথে কোঅপারেট করুক, একটা ভালো ডিসিশন আমাদের সবার জন্য যেন এটা কাম্য হয়। T20 খেলাটাই হচ্ছে রানের খেলা, রান না হলে আসলে দর্শকও সেভাবে মজা পায় না। তো অ্যাট এ টাইম যদি এরকম উইকেট কাছাকাছি উইকেটে যদি ডিপিএলে থাকে তো এটা ভালো লাগবে। 50 ওভার ব্যাটসম্যানরা ব্যাটিং করবে, বলাররা চ্যালেঞ্জ ফেস করবে, তো এটা হলে খুব ভালো হয়। কিন্তু এভাবে যদি এত কম রানে দুই টিম যদি অল আউট হয়ে যায় বা এত কম রানে টাফ ক্রিকেট খেলতে হয় তো সেক্ষেত্রে ডিফিকাল্ট দুই টিম মানে উভয় টিমের জন্য খেলাটা এনজয়েবলের থেকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। ঈদের পরেই মাঠে ফিরছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এতদিন পছন্দ মতো পারিশ্রমিক না পাওয়ায় ডিপিএলে অংশ নেননি বলে গুঞ্জন থাকলেও এবার জানা গেল আসল কারণ। আন্তর্জাতিক ক্রিকেট গণমাধ্যম ক্রিকবাজের খবর বলছে ইনজুরিতে ভুগছিলেন মুস্তাফিজ। তার কাঁধের পুরনো ব্যথাটাই ভোগাচ্ছিল তাকে, আর এই কারণে বিসিবির মেডিকেল বিভাগের তত্ত্বাবধানে পিআরপি ইনজেকশন নিয়েছেন ফিজ। এটি ক্রিকেটারের নিজের রক্তের প্ল্যাটিলেট দিয়ে তৈরি এক ধরনের ইনজেকশন, যা ক্ষতিগ্রস্ত লিগামেন্ট ও মাংসপেশির ইনজুরিজনিত সমস্যায় প্রয়োগ করা হয়। এতে রক্তে প্ল্যাটিলেটের সংখ্যা বৃদ্ধি পেয়ে ব্যথা কমাতে সাহায্য করে। আগামী 10 দিন বিশ্রামে থাকবেন কাটার মাস্টার।
ঈদের পর ডিপিএল এর সুপার লিগ থেকে খেলতে পারবেন তিনি। এদিকে এবারের আসরে কোন দল পাননি মুস্তাফিজ, তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে কোন ক্লাবের হয়ে খেলবেন তিনি। সিসিডিএম জানিয়েছে বিসিবির আইনে কোনো ক্রিকেটার নতুন দল না পেলে আগের মৌসুমে খেলা ক্লাবের পক্ষে মাঠে নামতে পারবেন। সেক্ষেত্রে প্রাইম ব্যাংকের হয়ে সুপার লিগের ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে মোস্তাফিজুর রহমানের। শেষ পর্যন্ত নিষিদ্ধই হলেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। আইপিএলের আসন্ন মৌসুমে দিল্লি ক্যাপিটালস থেকে নাম প্রত্যাহার করায় আগামী 2 মৌসুম তাকে নিষিদ্ধ করেছে বিসিসিআই, যার ফলে আগামী 2 মৌসুম প্লেয়ার অকশনে নাম নিবন্ধন করতে পারবেন না 26 বছর বয়সী ব্যাটসম্যান। যে সিদ্ধান্ত ইতোমধ্যেই সংশ্লিষ্ট ক্রিকেটার ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে ভারতীয় বোর্ড। বিসিসিআই আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিল দল পাওয়ার পর আইপিএল থেকে নাম প্রত্যাহার করলেই পড়তে হবে নিষেধাজ্ঞার খড়গে। তারপরও হ্যারি ব্রুক কঠিন পথটাই বেছে নেন। 6 কোটি 25 লাখ ভারতীয় রুপিতে ইংলিশ ব্যাটসম্যানকে দিল্লি ক্যাপিটালস দলে নিলেও কদিন আগে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে ব্রুক জানান এবারের আইপিএলে তিনি খেলছেন না। এরপরই শুরু হয় আলোচনা, তবে কি হার্ড হিটিং ব্যাটসম্যানকে নিষিদ্ধ করবে আইপিএল কর্তৃপক্ষ? শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। বেশ কিছু ভারতীয় গণমাধ্যম জানিয়েছে আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করায় 2 মৌসুমের জন্য হ্যারি ব্রুককে আইপিএলে নিষিদ্ধ করেছে বিসিসিআই, যা নিশ্চিত করেছেন বোর্ডের একজন শীর্ষ কর্মকর্তা। গত বছর আইপিএল নিলামে নাম নিবন্ধনের আগে প্রতিটি খেলোয়াড়কে জানানো নিয়ম অনুযায়ী বিসিসিআই 2 বছরের জন্য নিষিদ্ধ করার বিষয়ে ইসিবি ও হ্যারি ব্রুকের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। এটি বোর্ড কর্তৃক নির্ধারিত একটি নীতি এবং প্রতিটি খেলোয়াড়কে এটি মেনে চলতে হবে। নিষেধাজ্ঞার জন্য আগামী 2 মৌসুম আইপিএল এর নিলামে নাম নিবন্ধন করতে পারবেন না ব্রুক। এর আগে আইপিএল এর গত আসরেও তাকে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। সেবার দাদির মৃত্যুর কারণে নিজের নাম সরিয়ে নেন ব্রুক, আর এবার দেখান ব্যক্তিগত কারণ। মূলত বিদেশি অনেক ক্রিকেটারই নিলাম থেকে দল পাওয়ার পরও শেষ মুহূর্তে ব্যক্তিগত কারণে আইপিএলে খেলেননি। ব্রুকের স্বদেশী জেসন রয় ও অ্যালেক্স হেলসও অতীতে এমন কাজ করেছেন। এ ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় তার কারণেই আসন্ন আইপিএল থেকে কঠোর আইন প্রয়োগ করে বিসিসিআই, যার প্রথম বলি হলেন হ্যারি ব্রুক। 2023-এর আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয় হ্যারি ব্রুকের। 13 কোটি 25 লাখ রুপিতে তিনি যোগ দেন অরেঞ্জ আর্মিদের দলে। প্রথম আসরে 11 ম্যাচে 1 সেঞ্চুরিতে মাত্র 190 রান করায় ব্রুককে ছেড়ে দেয় সানরাইজার্স। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। 6 মাস পর জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে আর্মব্যান্ড পরেই মাঠে নামবেন বিশ্বকাপ জয়ী এই ফরওয়ার্ড। এমবাপ্পের অধিনায়কত্বের বিষয়টি নিশ্চিত করেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশাম। এছাড়া স্কোয়াডে ডাক পেয়েছেন উসমান দেমবেলে ও তরুণ ফরওয়ার্ড ডিসেগে ডুও। জাতীয় দলের জার্সিতে সবশেষ উয়েফা নেশনস লিগে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নেমেছিলেন কিলিয়ান এমবাপ্পে। সে ম্যাচে মাত্র 23 মিনিট খেলেন এই ফরাসি তারকা। এরপর টানা 4 ম্যাচে স্কোয়াডে রাখা হয়নি এই ফরওয়ার্ডকে। শারীরিক ও মানসিক সমস্যার কারণেই স্কোয়াডের বাইরে ছিলেন বলে জানান কোচ দিদিয়ের দেশম। নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। 6 মাস জাতীয় দলের বাইরে থাকার পর ক্রোয়েশিয়ার বিপক্ষে স্কোয়াডে ফিরেছেন এমবাপ্পে। মার্চের এই 2 লেগের ম্যাচে আর্মব্যান্ড পরেই মাঠে নামবেন কিলিয়ান, তাও নিশ্চিত করেছেন ফ্রেঞ্চ কোচ। আমি এমবাপ্পের সঙ্গে কথা বলেছি, দলে থাকা নিয়ে তার সঙ্গে আমার বার্তা আদান প্রদান হয়েছে, কিন্তু কয়েক সপ্তাহ আগে আমি যা বলেছি সেভাবেই পরিকল্পনা করছি। কিলিয়ানই অধিনায়ক থাকবেন। ইনজুরিতে দলের বাইরে থাকা মাদ্রিদ মিডফিল্ডার চুয়েমিনিও ফিরেছেন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের স্কোয়াডে। আছেন পিএসজির হয়ে এই মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা উসমান দেমবেলে। এছাড়া স্কোয়াডে ডাক পেয়েছেন পিএসজির 19 বছর বয়সী ফরওয়ার্ড ডিসেগে ডুয়ে। তাদের নিয়ে আত্মবিশ্বাসী ফরাসি কোচ। দেমবেলে তার লক্ষ্যের খুব কাছাকাছি। পিএসজিতে সে সর্বোচ্চ দিচ্ছে তা বলবো না, তবে সে দলে ভালো ভূমিকা রাখছে। যেহেতু সে আত্মবিশ্বাসী তাই সে ম্যাচে কার্যকর ভূমিকা রাখবে। এছাড়া ডুয়ে তরুণ ফুটবলার, কিন্তু সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন হয়ে উঠতে পারে। তার ভিন্ন ভিন্ন পজিশনে মানিয়ে নেয়ার যোগ্যতা আছে। নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে এখন পর্যন্ত 4টি ম্যাচ খেলেছে ফ্রান্স, যার মধ্যে 2 ম্যাচেই জিতেছে ফ্রান্স আর 1 ম্যাচে জয় পেয়েছে
ক্রোয়েশিয়া। তাই সেমিফাইনালের স্বপ্ন দেখছেন ফরাসি কোচ। আমরা আমাদের যোগ্যতা সম্পর্কে জানি। ভিডিও অ্যানালাইসিসের পর আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করব। আমাদের মূল উদ্দেশ্য সেমিফাইনাল নিশ্চিত করা। 21 মার্চ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মাঠে নামবে ফ্রান্স। দ্বিতীয় লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে 24 মার্চ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। আগামী রোববার শুটিং, বক্সিং সহ আরও 6টি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। নগর ভবনে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে 3 ঘন্টার ম্যারাথন বৈঠক শেষে জানিয়েছে ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য গঠিত সার্চ কমিটি। নগর ভবনে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে ক্রীড়াঙ্গনের সার্চ কমিটি রুদ্ধদ্বার 3 ঘন্টার বৈঠক। ক্রীড়াঙ্গনের সংস্কারে গঠিত 5 সদস্যের কমিটির 4 জন ছিলেন বৈঠকে। ছাত্র জনতার জুলাই বিপ্লবের পর দেশের ঝিমিয়ে পড়া ফেডারেশনগুলোকে গতিশীল করতে সার্চ কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবে দীর্ঘ 7 মাস পেরিয়ে গেলেও সার্চ কমিটির তত্ত্বাবধানে 53 ফেডারেশনের মধ্যে মাত্র 16টির অ্যাডহক কমিটি দিয়েছে মন্ত্রণালয়। ম্যারাথন এই সংস্কারে আগামী রোববার আরও 6 ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করবে মন্ত্রণালয়। রোববার দিন অফিস খোলার সাথে সাথে আমরা আপনাদেরকে নতুন 6টা ফেডারেশনের প্রজ্ঞাপন দিতে পারবো। তো এই ফেডারেশনগুলো হলো বক্সিং, রেসলিং, জুডো, তারপর উশু, শুটিং, রাগবি। নতুন কমিটি না হওয়ায় স্থবির হয়ে আছে অনেক ফেডারেশনের কার্যক্রম। তাদের সচল করতে আগামী 20 থেকে 25 দিনের মধ্যে বাকি ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সার্চ কমিটি, যেখানে প্রাধান্য দেওয়া হবে জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব, সংগঠক ও ফেডারেশনকে পৃষ্ঠপোষক করতে পারবে এমন ব্যক্তিদের। 20-25 দিন একটা ব্র্যাকেট টাইম আমি দিলাম, বাট এটা যে একদম 20 দিনই হবে বা 18 দিনই হবে তেমনটা না, আনুমানিক একটা সময় দিলাম। প্রায়োরিটি বলতে ফার্স্ট হচ্ছে পৃষ্ঠপোষক, খেলোয়াড়, পদকপ্রাপ্ত এবং যারা জাতীয় পর্যায়ে কিছু পদক পেয়েছেন বা জাতীয় অ্যাওয়ার্ড পেয়েছেন তাদেরকেও বিবেচনায় নেওয়া হয়েছে। অ্যাডহক কমিটি বাছাই করা ছাড়া প্রতিটি ফেডারেশনের গঠনতন্ত্র ও সংস্কারের কাজ ন্যস্ত হয়েছে সার্চ কমিটির ওপর, যার জন্য নিজেদের কার্যক্রম ধীর গতিতে এগুচ্ছে বলে জানায় অ্যাডহক কমিটি। 53টা ফেডারেশনে আনুমানিক 1000 মানুষকে আমাদেরকে নির্বাচন করতে হচ্ছে এবং অনেকগুলা শর্ত মেনে তারপরে তাদেরকে নির্বাচন করতে হচ্ছে এবং এই জায়গাটায় অনেক সময় দিতে হচ্ছে আমাদের। এবং পাশাপাশি এটাও জানেন আপনারা যে আমাদের এই পুরা ক্রীড়া জগতের যত আইন, ফেডারেশনের কনস্টিটিউশন, এগুলো নিয়েও আমরা কাজ করছি। কাজের ভলিউমটা কিন্তু অনেক বড়। যতটুকু তাড়াহুড়া করা যাচ্ছে, চিন্তা করা যায়, আসলে ওইভাবে করা সম্ভব না। এটা অনেক সময় নিয়ে করতে হচ্ছে। সার্চ কমিটির সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমে কথা না বলেও স্বচ্ছ ও বিতর্কিত মুক্ত অ্যাডহক কমিটি গঠনের তাগিদ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অভ্যন্তরীণ দ্বন্দ্ব পিছিয়ে দিচ্ছে পাকিস্তানের ক্রিকেটকে। দেশটির ক্রিকেটাররা নিজেরাই নিজেদের সর্বনাশ করছে, আর পিসিবি একটা জঙ্গল। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর পাকিস্তান বোর্ডের সমালোচনা করে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন দলটির সাবেক কোচ ও টিম ডিরেক্টর মিকি আর্থার। পাকিস্তানের সাবেক 2 কোচ গ্যারি কার্স্টেন ও জেসন গিলস্পির সঠিক মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেন আর্থার। নানা নাটকের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়েও রয়ে গেছে রেশ। বাজে পারফরমেন্সের খেসারত দিয়ে গ্রুপ পর্বের 3 ম্যাচের 2টিতে ভরাডুবি, আর বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে শেষ হয় স্বাগতিক পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান। এমন বাজে পারফরমেন্সের পর ম্যান ইন গ্রিনকে সমালোচনায় জর্জরিত করেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। পাকিস্তানের ক্রিকেট এখন আইসিইউতে, এমন কঠিন কথা বলতেও ছাড় দেননি আফ্রিদিরা। ধারাবাহিক ব্যর্থতার পর দলের অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদ ঘন ঘন কোচ পরিবর্তন ও নির্বাচক পরিবর্তনকে বাজে পারফরমেন্সের পেছনে কারণ হিসেবে দাঁড় করিয়ে দায় এড়াতে চেয়েছেন। গণমাধ্যমে আকিবের এমন কথার পর এবার মুখ খুলেছেন দেশটির সাবেক কোচ ও সাবেক টিম ডিরেক্টর মিকি আর্থার। পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংসের জন্য পিসিবিকে দায়ী করে তাদের কাঠগড়ায় তুলেছেন তিনি। ক্রিকেটাররা নিজেদের মাঝে কাদা ছোড়াছুড়ির পাশাপাশি বিদেশি কোচদের নিয়ে ষড়যন্ত্র করে বলে দাবি করেছেন আর্থার। পাকিস্তানের ক্রিকেট একটা জঙ্গল। তাদের ভালো কয়েকজন কোচ ছিল যারা এগিয়ে নিতে পারত, কিন্তু তাদের না রেখে উল্টো অবমূল্যায়ন করেছে পিসিবি। গ্যারি ও জেসন অসাধারণ কোচ, কিন্তু তাদের যোগ্যতার মূল্যায়ন করেনি তারা। ওদের জন্য খারাপ লাগছে আমার। এটা পাকিস্তানের ক্রিকেটের জন্য বড় ক্ষতি। পাকিস্তানের ক্রিকেটে প্রতিভাবান ক্রিকেটার অনেক, ওদের সামর্থ্য আছে ভালো করার, কিন্তু ওরা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছে সবসময়।
গত বছর এপ্রিলে 2 বছরের চুক্তিতে গিলেস্পিকে টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল পিসিবি, কিন্তু দলের বাজে পারফরমেন্স ও অভ্যন্তরীণ কোন্দলে 8 মাসও টিকতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে গত ডিসেম্বরে দায়িত্ব ছেড়ে দেন তিনি। ভারতকে 2011 সালে বিশ্বকাপ উপহার দেয়া কোচ গ্যারি কার্স্টেনকেও গিলেস্পির সঙ্গে একই সময়ে পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে কোচ করা হয়েছিল, কিন্তু টিকতে না পেরে গিলেস্পির আগেই সরে দাঁড়ান তিনিও। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দল পেয়েও নাম প্রত্যাহার করে নেয় হ্যারি ব্রুককে শাস্তি দিল বিসিসিআই। আইপিএলে 2 বছরের জন্য নিষিদ্ধ ইংলিশ ব্যাটসম্যান। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়।